বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইনের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের আজিমুল স্যার হাজির হয়েছি আজকের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 3 নিয়ে। ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 3-এ কাজ দেওয়া হয়েছে যে 3টি অধ্যায় থেকে। অধ্যায় 3টি হলো চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এবং নবম অধ্যায় ত্রিকোণমিতি কণিপথ থেকে। অন্য ক্লাসগুলো আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি, কিন্তু এখানে আসলে সিলেবাসটা খুব বড়, এজন্য আমি তোমাদের সুবিধার্থে আমি এটাকে পুরোপুরি একদম সলিউশনটা সম্পূর্ণ সমাধানটা দিয়েই তোমাদেরকে ভিডিও করছি, তোমাদের জন্য ক্লাসটা করছি। তবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব এই অ্যাসাইনমেন্টটা। তো আমি শুরু করছি। আর এখানে খাতার মধ্যে প্রশ্নগুলো লিখলেও অনেক বড় হয়ে যায়, এজন্য প্রশ্ন না লিখে শুধু আনসারটাই লিখছি আমি তোমাদের জন্য। তোমরা যখন ক্লাসটা করবে তখন প্রশ্নগুলো সামনে নিয়ে ক্লাসটা করো, তোমাদের জন্য সুবিধা হবে। তো শুরু করছি। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন 1, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? আমরা জানি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, 5টি উপাত্ত প্রয়োজন। উপাত্ত 5টি হলো কী কী? যেমন 4টি বাহু ও একটি কোণ। যদি 4টি বাহু দেওয়া থাকে, একটি কোণ দেওয়া থাকে, তাহলে চতুর্ভুজ আঁকতে পারবো। 2 নম্বর, 4টা বাহু ও একটি কর্ণ, অর্থাৎ 4টা বাহু যদি দেওয়া থাকে আর একটা কর্ণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা চতুর্ভুজটা আঁকতে পারবো। 3 নম্বর, 3টি বাহু ও 2টি কর্ণ। 2টি কর্ণ দেওয়া থাকলে আর যে কোনো 3টি বাহু দেওয়া থাকলেও আমরা চতুর্ভুজটা আঁকতে পারবো। 4 নম্বর, 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। 5 নম্বর, 2টি বাহু ও 3টি কোণ। এই 5টা উপাত্ত যে কোনো একটি থাকলেই আমরা উপাত্ত জানা থাকলেই আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তারপর 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত? দেখো, আমরা তোমাদের সুবিধার জন্য একটা বৃত্ত এঁকেছি, এবিসি বৃত্ত। এবিসি বৃত্তের বিসি হলো ব্যাস। ব্যাস তো তোমরা জানোই যে সর্বোচ্চ যেটা সেটাই হলো ব্যাস, অর্থাৎ বৃত্তের পরিধির এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত যা টানা হয় সেগুলো হলো কি যা, আর বৃহত্তম যাই হলো ব্যাস, অর্থাৎ কেন্দ্রগামী যে যাটা সেটাই হলো ব্যাস। তাহলে বিসি এখানে ব্যাস। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, যেমন এখানে বিসি চাপের উপর দণ্ডায়মান। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা যেটা কেন্দ্রে উৎপন্ন হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ হলো অর্থাৎ বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তের পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করে। তাহলে এখানে এ কোণটার কথা বলা হয়েছে, আর এখানে ও কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিওসি সমান এক সরল কোণ বা 180 ডিগ্রি। এখানে এটা আমরা জানি না, এখানে বিওসিটা হলো এক সরল কোণ বা 180 ডিগ্রি। এখানে কেন? কারণ বিসি যেহেতু ব্যাস, তাহলে ও তো কেন্দ্রটা হলো বিসি রেখার উপরেই, এজন্য এটা একটা সরল কোণ হয়। ঠিক আছে। তারপরে দেখো, তাহলে বৃত্তস্থ আমরা জানি যে বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিএসি সমান হবে 1/2 × 180 ডিগ্রি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। 180 ডিগ্রি হলো কেন্দ্রস্থ কোণ, তার অর্ধেক। তাহলে 180 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি সমান আমরা পাই 90 ডিগ্রি। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের সলিউশন করা হলো। এখন আমরা দেখব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? অর্থাৎ সমকোণী ত্রিভুজের যদি সূক্ষ্ম কোণদ্বয় সমান হয়, তাহলে ত্রিভুজটির অনুপাত। আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণ থাকে, আর সমকোণী ত্রিভুজের 3টি কোণের মধ্যে একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। বাকি 2টা সূক্ষ্ম কোণ বলা হয়ে, 2টা যদি সূক্ষ্ম কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কী হবে? তাহলে তোমরা এমনিতেই বুঝতে পারো যে এ যদি 90 ডিগ্রি হয়, মানে সূক্ষ্মকোণ যদি আমরা মনে করো এবিসি যদি একটা ত্রিভুজ ধরি,
ত্রিভুজের এ কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বিসি বলল সমান, সূক্ষ্মকোণ দ্বয়ের সমান, তাহলে 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে যদি একটা যদি সমকোণ হয় বাকি দুইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা মিলে 90 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। তাহলে আবার বলে দেওয়া আছে যে বাকি দুইটা কোণও কি সমান, তার মানে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে এখানে আমি কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের ভিত্তিতে অঙ্কটা করেছি, এটা তোমাদেরকে পুরোপুরি ডিটেলস করে দেইনি। এটা হলো যে ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, আমরা একটাকে এ, একটাকে বি আর একটা সি ধরেছি। অর্থাৎ এটা যদি লম্ব যদি এ হয়, ভূমি যদি বি হয়, আর অতিভুজ যদি সি হয়, ওইভাবে আমরা করেছি। আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এই কোণের পরিমাপগুলো ধরেই এটা করেছি। তাহলে বের হয় কি, ত্রিভুজটির বাহুগুলো অনুপাত বের হয় হবে লম্ব অনুপাত ভূমি অনুপাত অতিভুজ 1:1/√2। তাহলে 4 নম্বরে বলে, 4 নম্বর প্রশ্নটাতে বলা আছে যে পি কিউ আর এস সামান্তরিকের অ্যাঙ্গেল কিউ সমান 95 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এস মাইনাস অ্যাঙ্গেল আর সমান কত? অর্থাৎ কোণ এস থেকে কোণ আর এর অন্তর কত হয়? তাহলে দেখো আমাদের 4 নম্বর প্রশ্নতে আমাদের দেওয়া আছে পি কিউ আর এস সামান্তরিকের অ্যাঙ্গেল কিউ সমান 95 ডিগ্রি। দেখো আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে চিত্রটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে পি কিউ আর এস একটি সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, আর যেহেতু দেওয়া আছে কিউ কোণটা 95 ডিগ্রি, তার মানে কিউ কোণের বিপরীত কোণটা এস কোণটাও হবে 95 ডিগ্রি, আর এই দুইটা তাহলে স্থূলকোণ আর বাকি দুইটা সূক্ষ্মকোণ, অর্থাৎ পি আর আর এর মান অবশ্যই 90 ডিগ্রির ছোট হবে, আর এটা স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির বড় এবং 180 ডিগ্রির ছোট। তাহলে আমরা জানি দেওয়া আছে পি কিউ আর এস সামান্তরিকের অ্যাঙ্গেল কিউ সমান 95 ডিগ্রি। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে কি হবে, অ্যাঙ্গেল কিউ সমান যেহেতু 95 ডিগ্রি দেওয়া আছে, অ্যাঙ্গেল কিউ সমান হবে অ্যাঙ্গেল এস সমান 95 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল পি সমান অ্যাঙ্গেল আর। এটা যেহেতু আমাদের পি আর আর এর মানটা দেওয়া নাই, আমরা এখন বের করব। আবার চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সমান, আমরা জানি 4 সমকোণ বা 360 ডিগ্রি, 4 সমকোণ বা 90 ডিগ্রি ইন্টু 4 মানে হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এখন সুতরাং অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল এস সমান 360 ডিগ্রি, বা অ্যাঙ্গেল পি প্লাস কিউর মান 95 ডিগ্রি, অ্যাঙ্গেল আর প্লাস 95 এস এর মানও 95 ডিগ্রি সমান 360 ডিগ্রি, 360 ডিগ্রি, বা অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল আর। এই পিটাকে আমরা অ্যাঙ্গেল আর বললাম কেন? যেহেতু আমরা জানি যে বিপরীত কোণগুলো সমান, তাহলে অ্যাঙ্গেল পি সমান অ্যাঙ্গেল আর, এই জন্য পি এর মানকে ধরলাম আর এর মান, অর্থাৎ অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল আর, পিকে অ্যাঙ্গেল আর লেখা যায়। এই যে আমি সাইড নোট দিয়ে দিছি, সাইড নোটটা দিয়ে দিবে অবশ্যই। প্লাস 95 ডিগ্রি 95 ডিগ্রি যোগ করলে 190 ডিগ্রি হয় সমান 360 ডিগ্রি। তাহলে আর আর টু আর সমান 360 ডিগ্রি মাইনাস 190 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি থেকে 190 ডিগ্রি মাইনাস, যেহেতু সমান চিহ্নের ওপাশে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে অ্যাঙ্গেল আর সমান হবে কি 360 ডিগ্রি থেকে 190 ডিগ্রি গেলে 170 ডিগ্রি থাকে, আর এ দুইটা গুণ আকারে আছে আর এর সাথে, অ্যাঙ্গেল আর এর সাথে, এটা ওই পাশে গেলে ভাগ আকারে যাবে। তাহলে সুতরাং আর সমান কত পাই, 85 ডিগ্রি। তারপরে আমরা যেহেতু এস সমান জানি যে এস সমান 95 ডিগ্রি এবং আর সমান 85 ডিগ্রি, তাহলে বিয়োগ করে দিলে সুতরাং অ্যাঙ্গেল এস মাইনাস অ্যাঙ্গেল আর সমান 95 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি সমান 10 ডিগ্রি। তাহলে এটাই আমাদের আনসার। তারপরে আসি আমরা 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 5 নম্বর, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? দেখো আমি অন্তর্লিখিত একটা বর্গ অঙ্কন করেছি, যদিও এটা পুরোপুরি বর্গ মতো হয় না, এটা কলম দিয়ে অঙ্কন করার কারণে অনেকটা আয়তক্ষেত্রের মতো দেখা যায়। তারপরে তুমি বুঝে নিবা যে এটা একটা বর্গক্ষেত্র। দেওয়া আছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসটা হলো 14 সেন্টিমিটার। তাহলে দেখো তো ব্যাসটা কিন্তু কেন্দ্র দিয়ে গিয়েছে, আর আমাদের অন্তর্লিখিত যেহেতু বর্গক্ষেত্র, তাহলে প্রত্যেকটা বাহু এক একটা যা, বৃত্তের এক একটা যা, ব্যাস ভিন্ন যা, ঠিক আছে, ব্যাসের মধ্য দিয়ে যদি যায় তাহলে সেটা বর্গ হবে না। তো ব্যাস ভিন্ন যা, এই যাগুলোকে 4টাকে যোগ করলে হয়ে যাবে এটা বর্গক্ষেত্র। সবগুলো বাহু সমান হয়, আর এটাকে আমরা ধরে নিয়েছি এক বাহু সমান এ সেন্টিমিটার, যে কোনো একটা প্রত্যেকটা বাহুকে এ সেন্টিমিটার, এটাকে এ সেন্টিমিটার ধরলে প্রত্যেকটা বাহু এ সেন্টিমিটার করে। আর কর্ণ, তার মানে হলো বৃত্তের ব্যাস সমান হলো বর্গের কর্ণ 14 সেন্টিমিটার। ধরি বর্গের এক বাহু সমান দেওয়া আছে, ধরি এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার ধরলাম, তাহলে প্রত্যেকটা বাহু এ সেন্টিমিটার, যেহেতু বর্গের প্রত্যেকটা বাহু সমান। আমরা জানি বর্গের কর্ণের একটা সূত্র আছে √2a সেন্টিমিটার, তাহলে
বা বর্গের কর্ণ সমান আমরা জানি 14 সমান √2a, বা এ সমান অর্থাৎ এক বাহু সমান আমরা পেয়ে যাব বর্গের এ সমান পাবো 14/√2, অর্থাৎ 14 পরে এ পাশে যদি √2 চলে আসে তাহলে √2টা নিচে চলে যাবে, অর্থাৎ √2 নিচে চলে আসলো 14, √2 এর মান 1.4142, তাহলে সমান হয় 9.9 সেন্টিমিটার। সুতরাং বর্গের যেহেতু এক বাহু পেয়ে গেলাম, এটা মানে হলো এক বাহু, বর্গের এক বাহু। তাহলে এক বাহু যেহেতু পেয়ে গেলাম, তাহলে বর্গের ক্ষেত্রফল সমান হবে কি বাহু স্কোয়ার, অর্থাৎ এক বাহু স্কোয়ার এ স্কোয়ার। এখানে যেহেতু আমরা বড় এক বাহুকে এ ধরেছি, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান 9.9, অর্থাৎ বর্গের এক বাহু সমান 9.9 সেন্টিমিটার পেলাম। 9.9 স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান 98.01 বর্গ সেন্টিমিটার, দ্য আনসার। এরপরে আসো আমাদের জ্যামিতি অর্থাৎ ব্যবহারিক জ্যামিতির অধ্যায় থেকে আমাদের সৃজনশীল আছে একটা সৃজনশীলের প্রথম কোশ্চেনটা। আচ্ছা, প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকটা হলো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সি সমান 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। তাহলে প্রথম কতে বলেছে অ্যাঙ্গেল এ এর পূরক কোণের মান কত। তোমরা জানো পূরক কোণ কাকে বলে। পূরক কোণ হলো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে পরস্পরের একে অপরের পূরক কোণ। যদি যেমন 0 ডিগ্রির পূরক কোণ হলো 90 ডিগ্রি, অর্থাৎ 0 এবং 90 যোগ করলে হয় 90 ডিগ্রি। আবার 1 ডিগ্রির পূরক কোণ হলো 89 ডিগ্রি, অর্থাৎ 1 আর 89 যোগ করলে হয় 90 ডিগ্রি। অর্থাৎ যে দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, ওই দুইটা কোণকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তাহলে এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সি সমান 60 ডিগ্রি। আবার আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এ সমান সহজেই বের করতে পারবো। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। যেহেতু তিন কোণের সমষ্টি, তাহলে অ্যাঙ্গেল বি, সি এবং এ, বা অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল এ প্লাস 45 ডিগ্রি, অ্যাঙ্গেল বি এর মান এবং অ্যাঙ্গেল সি এর মান 60 ডিগ্রি বসালাম, সমান 180 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল এ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। তাহলে সুতরাং এ সমান হবে কত, 180 থেকে যখন এই যে 45 আর 60 যোগ করলে হয় 105, তাহলে 105 যদি 180 থেকে বাদ যায় হয় 75 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ এর পূরক কোণ হবে, বললাম যে পূরক কোণ মানে হলো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এ যদি 75 ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণ বের করতে হলে 90 ডিগ্রি থেকে 75টা বাদ দিতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এ বাদ দিতে হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 15 ডিগ্রি। খতে দেখো, খতে আমাদের প্রশ্নটা হলো অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। অর্থাৎ যে ত্রিভুজের এ এবং ভূমি সংলগ্ন শীর্ষবিন্দু এ দেওয়া আছে, ভূমি সংলগ্ন অ্যাঙ্গেল কোণ অ্যাঙ্গেল বি 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এই ত্রিভুজটি বিবরণ সহ আঁকতে বলা হয়েছে। তাহলে দেখো, আমরা এখানে বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন না লিখে সরাসরি লিখব। দেওয়া আছে ত্রিভুজে এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সি সমান 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। এবার ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো, আমরা এখানে প্রথমেই আমরা পরিসীমাকে পি দ্বারা প্রকাশ করলাম। পরিসীমা 10 সেন্টিমিটার, এটা স্কেল দিয়ে এঁকে নিবে। আমি সবগুলো চিত্র কিন্তু কলম দিয়ে এঁকেছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। তাহলে পি সমান 10 সেন্টিমিটার পরিসীমা, অ্যাঙ্গেল বি সমান 60 ডিগ্রি। তাও এটাকে তুমি ইচ্ছে করলে কম্পাস দিয়ে আঁকতে পারো অথবা তুমি চাঁদা দিয়ে আঁকতে পারো। 45 ডিগ্রি ইজিলি আঁকতে পারবা। যদি একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব টানো তাহলে 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রির অর্ধেক যদি অঙ্কন করো তাহলে কি হবে 45 ডিগ্রি। তার মানে এগুলো তোমাদের সহজ আছে, এগুলো তোমরা সহজে অঙ্কন করতে পারবে। এই 90 ডিগ্রি অঙ্কন করলাম, লম্ব আঁকলাম, লম্ব আঁকার পরে 90 ডিগ্রি হলো, এই 90 ডিগ্রিকে অর্ধেক করলাম, অর্থাৎ এই কোণটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এইখান থেকে আবার একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলে যখন এই বৃত্তচাপের স্পর্শবিন্দু এবং সি যখন যোগ করব তখন আমরা এটার অর্ধেক কোণ পেয়ে যাব, অর্থাৎ 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে দেওয়া আছে ত্রিভুজের এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন অ্যাঙ্গেল বি ইকুয়াল 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি সমান 60 ডিগ্রি। মনে করি ত্রিভুজটির পরিসীমা পি ইকুয়াল 10 সেন্টিমিটার, অর্থাৎ পরিসীমা 10 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা পি ধরলাম পরিসীমা। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, এখন অঙ্কনে যাই। যে কোনো রশ্মি ইএফ থেকে, দেখো অঙ্কনে গেলাম, যে কোনো রশ্মি ইএফ থেকে পি এর সমান করে, ইএফ থেকে পি এর সমান করে, পি এর সমান করে ইএফ থেকে ইডি অংশ কেটে নেই, ইডি অংশ কেটে নেই। তাহলে দেখেছো তোমরা যে ইডি অংশ কেটে নিলাম ই বিন্দুতে, এই যে ই বিন্দুতে হাফ বি এবং ডি বিন্দুতে হাফ সি এর সমান করে যথাক্রমে
অ্যাঙ্গেল জিইএফ। তাহলে আমরা প্রথমেই বলি যে ই বিন্দুতে হাফ বি এর সমান করে, এই বিটাকে পুরোটা নেব না, এটার অর্ধেকের সমান করে প্রথমে যদি আমরা পুরোটা নেই, পুরোটা নিলে আমরা এখানে একটা কোণ পাই, ঠিক আছে, অ্যাঙ্গেল ই কোণটা পাই। ই কোণটাকে যদি অর্ধেক করি তাহলে দেখো আমরা প্রথমে পূর্ণ কোণটা নেব, কিন্তু এটা অঙ্কনের মধ্যে আর লিখি নাই, যেহেতু অর্ধেক কোণ লিখে সরাসরি লিখে ফেলছি, এজন্য এটা আর লিখি নাই। তাহলে আমরা প্রথমে পূর্ণ কোণটা নেব, 60 ডিগ্রি সমান করে ই বিন্দুতে বি কোণের সমান করে, অর্থাৎ 60 ডিগ্রি সমান করে কোণ আঁকবো, আর ডি বিন্দুতে 45 ডিগ্রি সমান করে কোণ আঁকবো। তারপর এটার অর্ধেক করব। অর্ধেক তো আমরা জানি, অর্ধেক করতে পারি কিভাবে, অর্ধেকের চেয়ে বেশি বসার্ধ নিয়ে বৃত্তচাপ, এখান থেকে আবার অর্ধেকের চেয়ে বেশি বসার্ধ নিয়ে বৃত্তচাপটা যোগ করে দিলে এটা অর্ধেক কোণ হয়ে যায়, অর্থাৎ কোণের অর্ধেক হয়ে যায়, কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়। তাহলে ই বিন্দুতে হাফ বি এর সমান করে ই বিন্দুতে হাফ বি, এই যে অ্যাঙ্গেল এ বিটার সমান অর্ধেক করে আর কি, হাফ বি মানে অর্ধেক কোণ করে, এবং ডি বিন্দুতে হাফ সি এর সমান করে। তাহলে এই ডি বিন্দুতে এই কোণের অর্ধেকের সমান করে, অর্থাৎ 45-এর আরও অর্ধেক সমান করে, অর্থাৎ এই কোণটা প্রথমে পুরোটাই এঁকে তারপর অর্ধেক করব, সমান করে যথাক্রমে দেখো জিইএফ আঁকবো, জিইএফ এবং ডি বিন্দুতে কি এইচ ডি ই আঁকবো, এইচডিই আঁকি, ইজি এবং ডিএইচ রেখা, এই যে ইজি ই এবং জি আর ডি এইচ রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এবার এ বিন্দুতে এর যে পাশে অ্যাঙ্গেল জিইএফ আছে অবস্থিত, এ বিন্দুতে যে পাশে এর যে পাশে, এই এর যে পাশে অ্যাঙ্গেল জিইএফ আছে, জিইএফ আছে, সেই পাশে আমরা এই যে অ্যাঙ্গেল জিইএফ এর সমান করে এই কোণটা সমান করেছি। এখানে যে অর্ধ কোণটা অঙ্কন করেছি, কোণের অর্ধেক অঙ্কন করেছি 60 ডিগ্রি 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা সমান করে এখানে ইএবি আঁকবো, ইএবি অ্যাঙ্গেল ইএবি আঁকি, এবং এসডি এর যে পাশে অ্যাঙ্গেল এইচডিই আছে সেই পাশে এইচডিই এর সমান করে অ্যাঙ্গেল বলতে পারি আমরা ডিএসি আঁকি, এবিও এসি। এখন এবিও এসি বাহুটায় এবিও এসি যোগ করি, আচ্ছা এবি এসি রেখাংশ, আচ্ছা এবি আর এসি তো যোগ করা হবে যেহেতু কোণ অঙ্কন করব। তাহলে এবি এবং এসি রেখাংশটা কি করবে, ইডি রেখাকে, এই যে ইডি রেখাকে যথাক্রমে বি ও সি বিন্দুতে, ইডি রেখাকে এবি ও এসি রেখাংশ, এবি এবং এসি রেখাংশ ইডি রেখাকে বি ও সি বিন্দুতে, ইডিকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে সুতরাং এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাদের দ্বিতীয়টাও হয়ে গেল খ নাম্বার। তারপর আমরা আসি গ নম্বরে। গ নম্বরে আমাদের বলা আছে যে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকে উল্লিখিত কোণ দুইটির সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ এ বিসি এর পরিসীমার 1/3 অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। এমন একটি ত্রিভুজ আঁকতে হবে বলেছে যে যার দুইটা কোণ এই অ্যাঙ্গেল বি এবং উদ্দীপকের কোণ দুইটি সমান, অর্থাৎ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর সমান, এবং যার লম্বের দৈর্ঘ্য হবে কিসের সমান, যে আমাদের যে দেওয়া আছে পরিসীমা 10 সেন্টিমিটার, ওই পরিসীমা 3/1/3 অর্থাৎ 3/1 তাহলে 1/3 পি অঙ্কন করব প্রথমে। আচ্ছা মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি যথাক্রমে অ্যাঙ্গেল এক্স সমান 60 ডিগ্রি, এখানে আর বিসি বললাম না, অ্যাঙ্গেল এক্স আলাদা নিলাম 60 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল ওয়াই সমান 45 ডিগ্রি, এবং শীর্ষে থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 1/3 পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকলাম, একটা 45 ডিগ্রি কোণ আঁকলাম, আর পি এর 1/3 নিলাম, এটা পুরোটা পি এর 1/3 নিলাম, অর্থাৎ এখানে পি একটা রেখা টানলাম, এটার সাথে একটা অ্যাঙ্গেলে একটা রেখা টানলাম, টেনে যখন এই রেখাটাকে এ রেখার পি এর সমান করে এখানে দাগ দেব, দাগ দিয়ে যখন যোগ করে এই কোণটা সমান করে যখন তিনটা কোণ নেব তখন এইগুলা 1/3 হবে, এটাও 1/3 পি, এটাও 1/3 পি, এটা তোমরা সহজে অঙ্কন করতে পারবা। তারপর দেখো এখন অঙ্কনের বিবরণে আসবো। অঙ্কনে কি করব, 1/3 পি অর্থাৎ পরিসীমার 1/3 এর সমান করে যে কোনো রশ্মি এডি নেই, তাহলে এডি রশ্মিটা নেব আমরা পরিসীমা 1/3 এর পরিসীমার 1/3 করে, অর্থাৎ 1/3 পি সমান করে। তাহলে দেখো আমার কিন্তু অঙ্কন অনুসারে 1/3 পি হয় না, এটা দেখা যায় পুরো পি হয়ে গেছে।
যাই হোক, এটা আমি তো শুধু কলম দিয়ে এঁকেছি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা যখন পেন্সিল দিয়ে আঁকবে এটা সমান করে নেবে, 1/3 পি এর সমান করে নেবে। আচ্ছা, 1/3 পি এর সমান করে যে কোনো রশ্মি এডি নেই, এডি নিলাম। এডি রেখাংশের এ ও ডি বিন্দুতে, এ বিন্দুতে এবং ডি বিন্দুতে পি এ কিউ একটা লম্ব, আর এম ডি এন আরেকটা লম্ব আঁকবো, এম ডি এন আরেকটা লম্ব আঁকি। দেখো, এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম, এই যে লম্ব অঙ্কন করলাম, তারপরে ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে লম্বটা হলো পি এ কিউ এবং এম ডি এন, এই দুটি লম্ব। তারপরে বলা হয়েছে লম্ব আঁকি পি কিউ এর যে পাশে, এই যে পি কিউ এর যে পাশে, পি কিউ এর যে পাশে এম এন রেখা অবস্থিত, পি কিউ এর যে পাশে এম এন রেখা অবস্থিত, যে পাশে, তার মানে ওই পাশে না, বিপরীত পাশে না, এই পাশে হলো এম এন রেখা অবস্থিত, যে পাশে এম এন রেখা অবস্থিত সেই পাশে এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে, এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে, অ্যাঙ্গেল পি এ বি, অ্যাঙ্গেল পি এ বি এক্স এর সমান করে অ্যাঙ্গেল পি এ বি অঙ্কন করলাম, এই যে এই কোণটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই লম্বের উপর থেকেই কোণটা নেব, নিয়ে এটাকে কাটবো। কাটার পরে দেখো এটা বি বিন্দুতে মিলিত হলো, তাহলে কি আঁকবো, অ্যাঙ্গেল পি এ বি, আঁকবো। এখান থেকে যখন আমি নেব, সরি লম্ব থেকে না, এই যে এখানে যে লম্ব, হ্যাঁ এর উপরে যে লম্বটা অঙ্কন করেছি ওই লম্ব থেকে এদিকে কোণটা অঙ্কন করব। এই জন্য আমি এখানে না দেখিয়ে এক্সট্রা এখানে দেখিয়েছি। তাহলে এ বি অঙ্কন করব এবং অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে অ্যাঙ্গেল কিউ এ সি অঙ্কন করব, অ্যাঙ্গেল কিউ এ সি আঁকি। মনে করি এ বি ও এসি রেখাংশ এম এন রেখাংশকে বি ও সি বিন্দুতে, এ বি এবং এসি রেখাংশ এম এন রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, অর্থাৎ আমাদের যেভাবে দেওয়া আছে সেটা অনুযায়ী ত্রিভুজটি হয়ে গেল। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো নিয়ে আলোচনা করতে খুবই সহজ হবে, দ্রুত হবে আশা করি। তাহলে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 2 বলা আছে যে প্রথম একটা অঙ্ক দেওয়া আছে যে 3x ইনভার্স 1 প্লাস 7y ইনভার্স 1 ইনভার্স হোল ইনভার্স 1, তাহলে এটা হলো সূচকের অঙ্ক। তাহলে দেখো তোমরা x ইনভার্স এ ইনভার্স 1 মানে 1/a, তাহলে আমরা x ইনভার্স 1কে লিখতে পারি 1/x, আর 1/x মানে হলো 1/xটা হলো 3 এর সাথে গুণ, তার মানে 3 ইন্টু 1/x, অর্থাৎ 3টা উপরে যাবে, xটা নিচে, তার মানে 3/x সরাসরি লিখতে পারি, প্লাস 7y ইনভার্স 1, এটাকেও একবারে 7/y লিখতে পারি ইনভার্স 1। xy যদি লসাগু নেই তাহলে এখানে হয় 3y প্লাস এখানে হয় 7x, যেহেতু তোমরা জানো হর দিয়ে ভাগ লবের সাথে গুণ, এই হর দিয়ে যখন আমি ভাগ করব তাহলে y থাকে, আর y লবের সাথে গুণ করলে 3y হয়, এখানে y দ্বারা ভাগ করলে x থাকে, x দ্বারা 7কে গুণ করলে 7x হয় ইনভার্স 1। তাহলে কি হয় 3y প্লাস 7x/xy, তাহলে ইনভার্স 1 মানেই বললাম না 1/এত, তাহলে 1/ তত, এই 1/ এটা পুরোটা, তাহলে 1 ইন্টু যখন এই ভাগ চিহ্নকে যখন গুণ করব তখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ xy উপরে যাবে, 7x প্লাস 3y নিচে আসবে, এখানে 3y আগে ছিল, আমরা এটাকে 7xকে সামনে নিয়ে আসলাম, শুধু এটুকুই চেঞ্জ করছি, এটা কোনো ব্যাপার না। সমান হলো xy/1 এর সাথে গুণ আকারে থাকলে ওই শুধু ওই রাশিটাই হয়, তাহলে xy/7x প্লাস 3y। 2 নম্বর প্রশ্নটাতে দেখো দেওয়া আছে √5 হোল টু দি পাওয়ার y প্লাস 1 সমান কিউবিক রুট 5 হোল টু দি পাওয়ার 2y মাইনাস 1, বা দেখো আমরা যদি রুট কোনো কিছুর উপর রুট থাকা মানে বর্গমূল থাকা মানে তার উপর পাওয়ার হাফ, তাহলে আমি যদি এরকম করি যে 5-এর উপর পাওয়ার হাফ আবার 5-এর উপর 1 প্লাস y প্লাস 1, তাহলে কি হয় 5, এই যে 2টা এটা নিচে চলে যায়, এটা আর এটা গুণ, এই দুইটা পাওয়ার গুণ, তাহলে 2 নিচে 2 আর উপরে হলো 1-এর সাথে যদি y প্লাস 1 গুণ হয় তাহলে y প্লাস 1, তাহলে এটা হলো কি y প্লাস 1/2 সরাসরি লিখে ফেললাম, অর্থাৎ 5 রুটের যে হাফ থাকে এটাকে আমরা লিখলাম না, 5-এর উপর আবার কি 2y মাইনাস 1 যখন কিউবিক রুট থাকে, অর্থাৎ কোনো কিছুর উপর যদি রুট যায় থাকে, যদি আমার থাকে ax, তাহলে এটার সমান হবে কি x টু দি পাওয়ার 1/a, অর্থাৎ 1 আকারে চলে যায়, রুটের উপর যে জিনিসটা থাকে সেটা 1 আকারে চলে যায়, তাহলে এটা হবে 1/3, অর্থাৎ 1/3 হবে, তো 1/3 হলে 3টা নিচে চলে যাবে, 1-এর সাথে এটা গুণ হবে, তার মানে 2y মাইনাস 1/3, তাহলে 5-এর উপর পাওয়ার এত, 5-এর উপর পাওয়ার এত, যেহেতু দুই দিকের বেশি সমান তাহলে সূচকটা কি হবে সমান, এটা আমরা সূত্র জানি যে যেদিকে যদি এরকম হয় a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m, তাহলে লিখতে পারি n সমান m, ঠিক আছে।
এটা থেকেই পাই। তাহলে আমরা কি লিখলাম যে সূচকগুলো সমান y প্লাস 1 ইকুয়াল বাই 2 সমান 2y মাইনাস 1/3, বা আড়াআড়ি গুণ করলে 2 2 আর 4 4y মাইনাস 2 একে 2 মানে 2, তার মানে y প্লাস 1কে আবার যদি 3 দ্বারা গুণ করি 3y প্লাস 3, তাহলে 4yটাকে এ পাশে নিয়ে আসলাম, 3yকে এ পাশে আনলে হয়ে যাবে 3yকে এ পাশে আনলে মাইনাস হয়ে যাবে, আর 2টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 4y থেকে 3y গেলে y সমান 5, মানে 3 আর 2 5, 5, y ইকুয়াল 5। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের দেওয়া আছে log x ইকুয়াল 125 ইকুয়াল 6। আমরা এটা একটা সূত্র জানি, যদি log x টু দি পাওয়ার a সমান m হয়, সরি m টু দি x বেস x m সমান a হয়, তাহলে এটার সূত্র হলো x টু দি পাওয়ার a সমান m। তাহলে এটা থেকে, এই সূত্র থেকে আমরা এটা করেছি, পারলে এটাকে সাইড নোট দিয়ে দিতে পারো। তাহলে কি হলো log x টু দি পাওয়ার 125 ইকুয়াল 6, তাহলে হবে কি x ওই পাশের, অর্থাৎ এটা বেসই থাকলো, আর ওই পাশে সমান চিহ্নের ওই পাশেরটা চলে আসে পাওয়ার আকারে, অর্থাৎ সূচক আকারে, সমান এই যে এটা mটা চলে যায় সমান চিহ্নের ওই পাশে, তাহলে m 125 চলে গেল সমান চিহ্নের ওই পাশে। x টু দি পাওয়ার 6 ইকুয়াল 5 কিউব। আমরা জানি যে বেস দুইটা সমান হলেই পাওয়ারগুলো সমান হয়, অথবা পাওয়ারগুলো সমান হলেই বেস দুইটা সমান হয়। তাহলে এখানে x টু দি পাওয়ার 6 সমান 5 কিউব যেহেতু আছে, তাহলে আমরা এখানে তো x, এটা কোনো x না, এটা 5, তাহলে আমরা কি করব, বেসগুলোকে সমান করতে পারবো না, আমরা পাওয়ারগুলোকে সমান করব। তাহলে আমরা এটাকে কি করতে পারি, √5 লিখলে স্কোয়ার লিখলে, অর্থাৎ রুটে আর স্কোয়ারে বাদ গেলে 5ই থাকে, তার মানে আমার আগের কথাটাই আসে। আর এখানে এই যে কিউবটা, আগের কিউবটা রয়ে গেল, তাহলে √5-এর এই যদি পাওয়ার দুইটা গুণ করি 3 2 6, অর্থাৎ দুইটার সূচকের মানটা একই রকম নিয়ে আসলাম 6 6, তার মানে x সমান লিখতে পারি √5। তাহলে আমাদের এটাও হয়ে গেল। 4 নম্বরে বলা আছে যে এই সংখ্যাটাকে বললো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তাহলে দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার জন্য সায়েন্সের স্টুডেন্টদের এটা খুবই সহজ হবে, কারণ ফিজিক্সের অনেক অঙ্কের মধ্যে এরকম রূপ থাকে। তাহলে আমরা প্রথমে কি করেছি, পয়েন্টের পরে, দশমিকের পরে কয়টা ঘর আছে, 9টা ঘর আছে, শূন্য আসে 5টা, তারপরে 3 4 7 6 4টা অঙ্ক আছে। তাহলে টোটাল অঙ্ক আছে কয়টি, 9টি। তাহলে 9টি শূন্য বসালাম, আর দশমিকের জন্য 1 বসালাম ভাগ আকারে। আর 3 4 7 6, যেহেতু বাম পাশে যদি দশমিক উঠিয়ে দিই, বাম পাশের শূন্যগুলোর আর কোনো দাম নাই, তাহলে 3 4 7 6 লিখলাম, আর নিচে লিখলাম একের সাথে শূন্য 9টা। তো একের সাথে শূন্য 9টা হলে 10 টু দি পাওয়ার 9 হয়। 3 4 7 6 3 4 7 6 10 টু দি পাওয়ার 9কে সূচকের নিয়মে উপরে যদি নিয়ে আসি, তাহলে 10 ইনভার্স 9 হয়ে যায়। এখন দেখো 3.476, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক আকার প্রকাশ করার জন্য এটাকে পয়েন্ট আকারে আনতে হবে। আর এখানে তাহলে কত, মানে 10 কত দশক হবে দেখো, তাহলে তিনটা দশক হয়, তার মানে 10 × 10 × 10, তার মানে 10 টু দি পাওয়ার 10 কিউব হয়। অর্থাৎ একের পরে দশমিকের জন্য 1, আর 1টা 2টা 3টা অঙ্কের জন্য 3টা শূন্য, তার মানে কত হয় 1000। 1000 হওয়া মানে হচ্ছে 10-এর উপর কত 3, অর্থাৎ 10 কিউব, যেহেতু 1000 3টা শূন্যর জন্য 3 পাওয়ার 3, তাহলে 10 কিউব ইন্টু 10 ইনভার্স 9, তাহলে 3.476 ইন্টু 10 ইনভার্স 9 এবং 10 ইনভার্স 9 এবং 10 কিউব, এটাকে যদি আমরা সূচক করি, তাহলে 10 ইনভার্স 9 প্লাস 3, যেহেতু গুণ আকারে আছে, তাহলে সূচক যেহেতু বেসগুলো যেহেতু 1, তাহলে সূচকটা কি হবে, যোগ হবে, তাহলে -9-এর সাথে +3 যোগ হলে হয় +6, না -6, যেহেতু মাইনাসের সংখ্যাটা বড়, তাহলে -6 হবে, অর্থাৎ 3.476 ইন্টু 10 ইনভার্স 6। এরপরে 5 নম্বরে যে কথাটা আছে সেটা বলা আছে যে 32.0025 এর অংশক কত, এর লগের অংশক কত। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে করতে পারবো। এসি মানে হয়েছে, ক্যালকুলেটর যদি আগে কোনো লেখা থাকে তাহলে এটাকে কেটে দেওয়ার জন্য এসি বাটন চাপা হয়। তাহলে এটা চাপার পরে লগ চাপবা, লগ চেপে কোনো ক্যালকুলেটরের ব্র্যাকেট দিতে হয়, কোনো ক্যালকুলেটরের ব্র্যাকেট না দিলেও হয়। 32.0025 লিখবা, লিখে তারপর সমান চিহ্ন দিলেই এটা আসবে 1.50518 সামথিং, আরও অনেক আসবে। তার মানে আমি শুধু 5 দশমিক স্থান পর্যন্ত না মান নিয়েছি। তারপরে সুতরাং লগ এত এর পূর্ণক কত, পূর্ণ সংখ্যা হলো 1, আর এটা হলো অংশক, ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ অংশক সংখ্যা হলো 50.50518। তাহলে আমাদের সুতরাং অংশক, আমাদেরকে অংশক বের করতে বলছে, পূর্ণক বের করতে বল নাই, তাহলে আমরা লিখে দিব অংশক, অথবা আমরা এটাও লিখতে পারি, সুতরাং লগ এত এর অংশক 0.50518, এটা আনসার। তাহলে
দেখো তোমাদের জন্য তারপরে সৃজনশীল 2-এ আমাদের বলা আছে, 2 নম্বর সৃজনশীলটাও আমাদের সূচক থেকে দেওয়া হয়েছে। এটাতে বলা আছে আমাদের এ সমান একটা মান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে, ডি সমান দেওয়া আছে। এই 3টা মান দেওয়া আছে। কতে বলা আছে এ সমান 128 হলে পি এর মান নির্ণয় করো। এ সমান যদি 128 হয়, দেখো এ দেওয়া আছে, আমরা শুধু প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার মানটা লিখে দিলাম। তাহলে কয়ের মধ্যে দেওয়া আছে এ সমান এত, আমি যেহেতু অঙ্ক উঠাই নাই শুধু উত্তরটা করে দিয়েছি, তাহলে এ সমান দেওয়া আছে 4 টু দি পাওয়ার 2p + 1। প্রদত্ত সমীকরণে এ সমান 128 দেওয়া আছে, বা 4 এর মান যদি আমরা বসাই 4 টু দি পাওয়ার 2p + 1 সমান 128, বা 4কে লিখতে পারি 2 স্কোয়ার 2p + 1 সমান 128। তাহলে 2 ইন্টু এই 2 দ্বারা এই পাওয়ারটাকে গুণ, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ, তাহলে কি হবে 2 দুগুণা 4p + 2 একে 2 সমান টু দি পাওয়ার 128কে যদি আমরা ভাঙ্গাই তাহলে আমরা 2 দ্বারা করলে 128, 128 হলো 56, 128 হলো 64, 64 গুণ 128, তারপর 2 দিয়ে করলে 32, 2 দিয়ে করলে 16, 2 দ্বারা করলে হয় 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, তার মানে 1 2 3 4 5 6 7, 7-এর 7টা 2-এর গুণফল হলো 128, তার মানে টু দি পাওয়ার 7। তাহলে 4p, দেখো আমাদের যেহেতু বেসগুলো সমান হয়ে গেল, আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, 4p + 2 সমান 7 লিখতে পারি। তাহলে 4p সমান হবে কি 7, এই যে +2টা ওই পাশে চলে গেলে -2, তার মানে 4p সমান হয় কত 5। সুতরাং p সমান হয় 5/4টা গুণ আকারে আছে, এখানে আসবে ভাগ আকারে, অর্থাৎ 5/4। এখন খ নম্বরে দেওয়া আছে b সমান 7 টু দি পাওয়ার m + 1 বাই 7 টু দি পাওয়ার m ইন্টু m - 1, এবং c ইকুয়াল দেওয়া আছে 49 টু দি পাওয়ার m + 1, আবার নিচে দেওয়া আছে 7 টু দি পাওয়ার m - 1 হোল টু দি পাওয়ার m + 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে b ডিভাইডেড c, অর্থাৎ b এর সাথে c এর ভাগ, তার মানে b তো আমাদের এই মানটা বসালাম, c এর মানটা বসালাম, বসিয়ে দেখো 7 m + 1, এটাকে কিছুই করতে হবে না। আর 7 যেহেতু ক্ষুদ্র একক, এটাকে আর ভাঙানো যায় না, এটার গসাগু 1 ছাড়া আর কিছুই নেই। তাহলে আমরা 7কে m+7 এর উপর m + 1টা রেখে দিলাম। তারপরে আসলো কি 7-এর উপর এই m দিয়ে এইটাকে গুণ, তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ, তাহলে m স্কোয়ার মাইনাস m 1-এর সাথে গুণ করলে m। এখানে 49কে লিখতে পারি 7 স্কোয়ার, 7 7 49 ইন্টু m + 1, আর 7 m স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ a + b ইন্টু a - b এর যদি সূত্র করি m - 1 এবং m + 1, তাহলে a + b ইন্টু a - b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার না দিলেও হয়, শুধু 1 m স্কোয়ার মাইনাস 1 7 স্কোয়ার, আর এটা হবে 7 স্কোয়ার 49-এর কারণে। তারপরে দেখো 7m + 1 মাইনাস m স্কোয়ার, অর্থাৎ এই যে ভাগটা এটাকে আমরা যখন ভাগ চিহ্নটা উঠিয়ে দেব, তখন সূচকগুলো সমান হওয়ার কারণে, অর্থাৎ বেসগুলো সমান হওয়ার কারণে সূচকগুলো বিয়োগ হয়। তাহলে দেখো এখানে m + 1 আছে উপরে, আর নিচে আছে m স্কোয়ার মাইনাস m, তাহলে m স্কোয়ার মাইনাস mটা হয়ে যায় মাইনাস m স্কোয়ার প্লাস m, অর্থাৎ মাইনাস, যেহেতু এটার পরে আরেকটা মাইনাস চিহ্ন, অর্থাৎ আমি যদি তোমাদেরকে এখানে দেখাই তাহলে জিনিসটা এমন হয় 7m + 1 মাইনাস m স্কোয়ার মাইনাস m। তাহলে এখন যদি আমি এটা এই মাইনাস চিহ্ন ব্র্যাকেটটা উঠিয়ে দেই, তাহলে কি হবে m + 1, এই যে মাইনাস m স্কোয়ার আর মাইনাসে প্লাস m, তো এটা আমি সরাসরি করে ফেললাম। তাহলে এরপরটা তো তোমরা বুঝবা যে 7 স্কোয়ার, এখানে কি হবে 7 স্কোয়ার মানে হবে 2m + 2, এই 2 দ্বারা যদি m + 1কে গুণ করি তাহলে 2m + 2, তো এটা আমি সরাসরি লিখে ফেলেছি যে 7 2m + 2, তারপরে এই যে ভাগাকারে আছে m স্কোয়ার মাইনাস 1, এটা আসবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, m স্কোয়ারেরটা হয়ে যাবে মাইনাস m স্কোয়ার, আর 1-এরটা হবে মাইনাস 1-এরটা হবে প্লাস 1। তাহলে দেখো 7, এখানে আছে m, এখানে m, তাহলে 2m, যেহেতু প্লাসের দুইটাই, এখানে মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ 7 2m মাইনাস m স্কোয়ার প্লাস 2 আর প্লাস 1 প্লাস 3 হয়। তারপর দেখো সমান, এখন আবার ভাগাকারে আছে, আমরা কি করতে পারবো পাওয়ারগুলোকে বিয়োগ করতে পারবো। তাহলে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 এটা লিখলাম, লেখার পরে এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস দ্বারা গুণ করলে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস 2mটা হয়ে যাবে মাইনাস 2m, মাইনাস m স্কোয়ার হয়ে যাবে প্লাস m স্কোয়ার,
প্লাস 3 হয়ে যাবে -3। তাহলে দেখো 2m কাটা যায়, তারপরে m² কাটা যায়, থাকে 1 আর -3। তাহলে 1 থেকে -3 গেলে -2 থাকে। দেখো সূচকের নিয়মে কোনো কিছুর উপর ইনভার্স আকারে থাকলে সেটা 1/a আকারে চলে যায়, এটা বারবার বলেছি তোমাদেরকে। তাহলে a ইনভার্স 2 হলে 1/a² লিখতে পারি আমরা। তাহলে 7 ইনভার্স 2 মানে 1/7²। ঠিক আছে। আর এখানে দেখো আমি কিন্তু কাটাছিঁড়ে করি নাই, কাটাছিঁড়ে করার নিয়ম নাই অঙ্কতে। তুমি বুঝবা যে 2m থেকে 2m চলে গেলে 0, m² থেকে m² চলে গেলে 0, এরকম করে বুঝবা, কাটাছিঁড়ে করবা না। তাহলে 1 আমরা 7 ইনভার্স 2 কে লিখতে পারি 1/7² সমান হবে 1/49, 7 7 49। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছে। গ নম্বরে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে d = 7 log 10/9 - 2 log 25/24 প্লাস 3 log 81/80। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে d দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড বলছে log 2 প্রমাণ করার জন্য। তাহলে d এর মানটা বসিয়ে দিলাম। এখন log, এই যে 7 লগটা, লগের সামনে যে 7টা আছে সেটাকে পাওয়ার আকারে নিয়ে যাওয়া যায়। তাহলে আমরা পাওয়ার আকারে নিয়ে গেলাম আর 10কে ভাঙালাম 5 × 2, 5 × 2 = 10, 9কে ভাঙালাম 3²। মনে রাখবে যে সূচক এবং লগারিদমের ক্ষেত্রে সর্বনিম্ন এককে ভাঙাতে হবে। তাহলে 2কে আর ভাঙানো যায় না, 5কে আর ভাঙানো যায় না, 3কে আর ভাঙানো যায় না, সর্বনিম্ন এককে 9কে ভাঙালে হয় 3², 10কে ভাঙাতে পারে 5 × 2। তাহলে লগ 25কে ভাঙাতে পারে 5², অর্থাৎ 5 5 25, আর 24কে ভাঙাতে পারি 3 8 24, অর্থাৎ দেখো 3 8 24, 3 × 8, তার মানে 3 × 8কে লিখতে পারি 2³ 2 2 × 4, 4 2 × 8, অর্থাৎ 3টা 2 এর গুণ। তাহলে আমরা এটাকে সরাসরি লিখে ফেলছি, 3 × 8 না লিখে সরাসরি 3 × 2³ লিখে ফেলছি, যেহেতু 8 মানে 2³। তাহলে 5², 3 × 2³ আর স্কোয়ার, এই যে 2টা স্কোয়ার আকারে চলে গেল, প্লাস লগ এখানেও এই 3টা পাওয়ার আকারে চলে গেল। আর এখানে 81কে লেখা যায় 3⁴, অর্থাৎ 4টা 3 এর গুণ করলে 3 3 9, 3 9 27, 3 27 81। তাহলে 3⁴কে 81কে লেখা যায় 3⁴। আর 5 16 80, 5 16, দেখো 5 16 80 5 × 16কে লেখা যায় 2⁴, অথবা 4টা 2 এর গুণফল হলো 16, তাহলে 2⁴ লেখা যায়। তাহলে 5 × 2⁴ সরাসরি লিখে ফেললাম। লগ 5⁷, এই পাওয়ারটা সবগুলোর উপরে আসবে, তাহলে 5⁷ × 2⁴/3 উপরে আসে পাওয়ার 2, আর 2 এর সাথে সাথে গুণ করলে 7 2 × 14, 3 উপরে পাওয়ার 14 হয়। মাইনাস লগ এখানে 2 2 × 4, অর্থাৎ 5⁴, 3 উপরে কিছুই নাই, তাহলে 3² বসে যাবে, আর 3 আছে, আর 2 এর উপরে পাওয়ার 3 আছে, আর 2 3 2 × 6, তাহলে 2⁶, প্লাস লগ 3 4 12, 3 এর উপরে পাওয়ার হয় 12 বাই 5 এর উপরে কিছুই নাই, তাহলে এই পাওয়ারটা বসে যাবে 3 × 2 এর উপরে পাওয়ার 4, তাহলে এই 4 আর 3 এ গুণ করলে হবে 3 4 12, 2⁻12। তাহলে লগ দেখো, যদি আমি এই যে লগটাকে যদি কমন নেই সবগুলো থেকে, তাহলে এই ভাগ চিহ্নগুলো, বিয়োগ চিহ্নগুলো হয়ে যাবে ভাগ চিহ্ন, যোগ চিহ্নগুলো হয়ে যাবে গুণ চিহ্ন। তাহলে দেখো লগ 5⁷ এটাকে করে ভাগ এটা ইন্টু এটা লিখলাম। লেখার পরে লগ 5⁷, দেখো ভাগ চিহ্নকে সবগুলো গুণ আকারে আনলে আমাদের জন্য সুবিধা হয়, এই জন্য ভাগ চিহ্নকে যদি আমি গুণ করি তাহলে উল্টে যাবে, অর্থাৎ 5⁴টাও উপরে চলে যাবে, নিচে চলে যাবে, আর 3² × 2⁶টা উপরে চলে গেল। এরপরে দেখো কি করেছি, এরপরে আমরা করেছি যে 5⁷গুলো একসাথে করেছি, 5 একসাথে করেছি। এখানে শুধু 5⁷ একটাই আছে উপরে, তাহলে শুধু 5⁷ লিখেছি। তারপরে 2⁷ আছে, 2⁶ আছে, তাহলে লিখেছি 7 আর 6 13, যেহেতু গুণের বেলায় যোগ হয় পাওয়ারগুলো, তাহলে 7 আর 6 13, 2⁻13। আর আছে 3⁴, 3 আছে 12 আছে, দেখো 3⁴ আছে, আর আছে 2, তাহলে 2 আর 12 14 হয়। আর এখানে দেখো 3 এর উপর 14, 5 এর উপর 4, আর এখানে 3 7 একভাবে লিখে ফেলছি, দেখাচ্ছি এখানে, আর 2 এর উপর 12ই আছে, 2 আর নাই, তাহলে এটাই লিখলাম 5⁷, 2⁴12 আর 3⁴14। তাহলে এবার দেখো তো কোনটা কোনটা মিল আছে। তাহলে 5⁷ কাটা যায়, 2⁵13, 2⁴12 যেহেতু আলাদা আছে এটা কাটা যাবে না, 3⁴14 কাটা যায়। অর্থাৎ এটাকে আমরা কাটাকাটি না বলে আমরা এটা বলতে পারি যে 3⁴14 - 14, অর্থাৎ বেস যেহেতু একই, পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে ভাগের বেলায়। তাহলে কি হয়েছে, 14 থেকে 14 গেলে 0, আর আমরা জানি
উপরে যদি পাওয়ার কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1, তার মানে 3^14কে 3^14 দ্বারা কাটলেও 1ই হয়। তাহলে কথা একই হলো। লগ 8^13 আর 8^12টা যেহেতু ভাগাকারে আছে, এটা উপরে গেলে মাইনাস আকারে হয়ে যাবে, তাহলে -12, অর্থাৎ লগ 2 এর উপরে পাওয়ার হয় 1, অর্থাৎ 1 না দিলেও হয়, তাহলে আমরা লিখতে পারি লগ 2। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা দেখাতে বলছে, তাহলে শুড। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের বলা আছে, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3 সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর মধ্যে 1 নম্বরে বলা আছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে দেখো আমরা প্রথম অঙ্কটা করেছি, দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ। তাহলে প্রদত্ত রাশি cos টু দি পাওয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি সূত্র, অথবা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা একই কথা, যেহেতু দুইটাই যোগ আকারে আছে আমরা যেটাই আগে লিখি সমস্যা নেই। তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 জানি, আর এখানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দেওয়া আছে হাফ, তাহলে 1 ইন্টু হাফ সমান হয় কি হাফ। তাহলে দ্বিতীয়টা প্রশ্নটা দেওয়া আছে কি, প্রদত্ত রাশি দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এটা সমান কত। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে সাইন থিটা রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা সমান আমরা জানি কোসেক থিটা মাইনাস 1 সমান আমরা জানি কট স্কোয়ার থিটা, অর্থাৎ এটা হলো এরকম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাকে যদি আমি এই কট স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই, cos 1কে এই পাশে নিয়ে আসে, তাহলে 1 এই পাশে আসলে মাইনাস আকারে আসবে, cos স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর কটটা ওই পাশে মাইনাস, কটটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, মানে কট স্কোয়ার থিটা সমান পাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। মূল সূত্রটা হলো এটা, ঠিক আছে। তাহলে আমরা এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1কে লিখতে পারি কট স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা আর কট স্কোয়ার থিটার এই যে স্কোয়ার অর্থাৎ বর্গ এবং বর্গমূল বাদ গেলে, অর্থাৎ বর্গকে এই রুট ওভার দ্বারা বর্গমূল করা যায়, বর্গকে মূল করব, তাহলে এই বর্গটা শেষ করে দেবো, তাহলে কট থিটা থাকে শুধু। তাহলে সাইন থিটা ইন্টু কট থিটা মানে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, কস বাই সাইন, তাহলে এই সাইন থিটা নিচে উপরে কাটা যায়, থাকে কস থিটা, অর্থাৎ এটার উত্তর হলো শুধু কস থিটা। তারপরে 3 নম্বরে দেখো দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √2 হলে টেন থিটা ইকুয়াল কত। তাহলে আমাদের দেওয়া আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √2, তাহলে আমরা এটা জানি, এটা তোমাদের বইয়ে আছে দেখবা, এটা যদিও কোয়াড্রেন্টের নিয়মে পড়ে, অল সাইন 10 কস, এটা হচ্ছে চতুর্ভাগের নিয়মে, এটাকে অলের ঘর বলা হয়, অর্থাৎ সবগুলো এখানে পজিটিভ, তারপরে এখানে অল সাইন, অর্থাৎ সাইন এবং কোসেক হয়েছে এখানে পজিটিভ, অল সাইন 10 হলো এখানে পজিটিভ, 10-এর বিপরীত কটও এখানে পজিটিভ, অল সাইন 10 কস, এখানে কস এবং সেক পজিটিভ। তাহলে এরকম এটাকে বলা হয় কোয়াড্রেন্ট। আচ্ছা কোয়াড্রেন্ট বাদ দাও, তোমাদের এখানে বইয়ে আছে সুন্দর করে উদাহরণের মধ্যে যে কোজেক থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে লেখা যায় সেক থিটা, কোয়াড্রেন্টের নিয়মও এটাকে সেক থিটাই লেখা যায়। তাহলে সেক থিটা সমান √2। এখন সেক কত ডিগ্রি এর মান √2, আমরা জানি cos 45 ডিগ্রির মান হলো, cos 45 ডিগ্রির মান হলো 1/√2। আবার আমরা জানি cos থিটা মানে হলো 1/sec থিটা, অর্থাৎ এটা উল্টে যাবে, অর্থাৎ sec 45 ডিগ্রি মান হবে তাহলে কি √2, শুধু √2, উল্টে গেলে 1টা নিচে চলে আসবে, 1 নিচে আসলে কোনো দাম নাই, অর্থাৎ √2, তার মানে sec 45 ডিগ্রি মান √2। তাহলে থিটার মান আমরা পেয়ে গেছি, তাহলে আমরা sec থিটা সমান sec 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি থিটা সমান 45 ডিগ্রি। সুতরাং টেন থিটার জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, অর্থাৎ 10 মানে হলো sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। তো দুইটার মানে কিন্তু 1/√2 1/√2 তো মানে 1, তার মানে tan 45 ডিগ্রির মান হয়ে যাবে 1, ঠিক আছে। তাহলে দেখো এরপরে 4 নম্বরে দেওয়া আছে আমাদের 12 sec a সমান 13, তাহলে sec a সমান লিখতে পারি 13/12, ঠিক আছে, 12কে নিচে নিয়ে আসলাম। আমরা জানি cos a সমান হলো 1/sec a, তাহলে কি হবে, আমরা কেন, যেহেতু আমাদের বলা আছে যে cot a মাইনাস sin a, এটার মান কত বের করতে, যেহেতু sec a দেওয়া আছে, তাহলে আমাদের cot জানতে হলে আমাদের cot-এর মধ্যে আমরা জানি cos বাই sin, তাহলে আমাদের কি দরকার, sin দরকার হবে, এজন্য আমরা আগে cos sec থেকে cos বের করি, তারপরে সাইনটাও আমাদের জানা হয়ে যাবে, এই জন্যই আমাদের এটাকে আমরা cos বের করতেছি sec থেকে। তাহলে cos a ইকুয়াল আমরা জানি 1/sec a, তাহলে 1/sec এর মান হলো 13/12, তাহলে উল্টে গেলে হয়ে যায় 12/13,
13, অর্থাৎ কজে সমান হয়ে যাবে 12/13, যেহেতু সেকের বিপরীত। আবার সাইন স্কোয়ার এ সমান আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ারের মান বা জানি কত 12/13, তাহলে 12 স্কোয়ার আর 13 স্কোয়ার 12 স্কোয়ার মানে 144, 13 স্কোয়ার মানে 169, তাহলে এটা যদি 169কে লসাগু নেই তাহলে 169 মাইনাস 144 সমান 25/169। এখানে একটু করেছি, বা সাইন একে যদি বর্গমূল করি উভয় পক্ষকে তাহলে এর দিকে রুট চলে যাবে, এই 25 মানে 5 স্কোয়ার আর 169 মানে 13 স্কোয়ার, অর্থাৎ সুতরাং সাইন এ সমান লিখতে পারি বর্গমূল করে ফেললে, বর্গ আর বর্গমূলে কাটাকাটি করলে 5/13। তাহলে আমাদের সাইন এ সমান বের হলো 5/13, কজের সমান বের হলো 12/13। এই দুটো এখন আমাদের কাজে দিবে। আমরা জানি প্রদত্ত রাশি দেওয়া আছে কটে মাইনাস সাইনে, এটার মানই বের করতে বলছে। সমান কটে সমান আমরা জানি কজে বাই সাইনে, মাইনাস সাইনে সমান হলো 12/13/5/13 মাইনাস 5/13 সমান এই যে 12/13 ইন্টু এটাকে যদি ভাগ চিহ্নকে যদি ইন্টু গুণ চিহ্ন করি, মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি হয়ে যায়, উল্টে যায়, 13 উপরে চলে যাবে, 5 নিচে চলে যাবে, তাহলে এখানে মাইনাস 5/13 থাকলো, এখানে কি হয়ে যায় 13 কাটা যায়, 12/5 থাকে, মাইনাস 5/13। 5 আর 13-এর আমরা যদি লসাগু নেই তাহলে হয় 5 13 65, 65 হয়, 65 5 দ্বারা যদি ভাগ করি 5 13 65 13, 13 আর 12 গুণ করলে হয় 156। আবার 5 13 65 5 থাকে, এই 5 5-এর সাথে গুণ করলে হয় 5 5 25, তাহলে 156 থেকে 25 গেলে 131 আর নিচে 65, অর্থাৎ এটাই আমাদের আনসার। তারপরে লাস্ট আমাদের যে কোশ্চেনটা আছে সংক্ষিপ্ত প্রশ্নের, এটা দেওয়া আছে যে cos থিটা ইকুয়াল এক্স স্কোয়ার, দুঃখিত, দেওয়া আছে cos থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1/x² + 1, বা cos স্কোয়ার থিটা আমরা যদি এটাকে বর্গ করে ফেলি উভয় পক্ষকে, তাহলে cos স্কোয়ার থিটা সমান হবে x² - 1² অর্থাৎ লব এবং হর দুইটার মধ্যেই বর্গ হবে উভয় পক্ষকে বর্গ করলে। তাহলে cos স্কোয়ার থিটা সমান হবে কি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মানে x² মানে হলো x⁴ মাইনাস 2ab 2x² আর হচ্ছে 1, তাহলে 1 এটার সাথে গুণ করলে 2x² হয়, মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে 1² 1, আবার এটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এটাও বুঝতে পারছো শুধু মাইনাসের এখানে প্লাস হবে শুধু, এটা যেহেতু প্লাসের সূত্র। তাহলে cos স্কোয়ার থিটা সমান পেলাম x⁴ মাইনাস 2x² প্লাস 1/x⁴ প্লাস 2x² প্লাস 1। আবার সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটার মান দেওয়া আছে, এটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার যদি লসাগু নেই, এটাকে লসাগু নিলে এটা 1-এর সাথে গুণ হয়ে x⁴ প্লাস 2x² প্লাস 1 পুরোটাই বসে যাবে, মাইনাস এই মাইনাস দ্বারা এটাকে গুণ, অর্থাৎ এটা যেহেতু লব আর লসাগু একই, হর আর লসাগু একই, তাহলে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, কিন্তু ওই মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, x⁴ মাইনাসের হয়ে যাবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাসের, আর এই প্লাস 1টা হয়ে যাবে মাইনাসের। তাহলে এবার দেখো কি হয়, x⁴ কাটা যায়, 1 কাটা যায়, থাকে কি 2x², তার মানে 4x², এখানে থাকে 4x², নিচে থাকে x⁴ প্লাস 2x² প্লাস 1। তাহলে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আমরা কজ স্কোয়ার থিটার মানও পেলাম, আবার সাইন স্কোয়ার থিটার মানও পেলাম, এই যে সাইন স্কোয়ার থিটার মান এটা পেলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা হলো এত আর কজ স্কোয়ার থিটার মান এত বসালাম। দুইটার যেহেতু হর এক, তাহলে লসাগু একটাই হবে, x⁴ প্লাস 2x² প্লাস 1, যেহেতু হর এক তাহলে লসাগু একই, তাহলে এই হর দ্বারা ভাগ করলে 1ই হয়, এই 1 দ্বারা এটাকে গুণ করলে শুধু এটাই বসে, আবার এটাকে 1 দ্বারা এটাকে ভাগ করলে 1ই হয়, আর 1 দ্বারা এটাকে গুণ করলে সেটাই বসবে। আর যেহেতু প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না, x⁴ প্লাসেরই থাকবে, এটা 2x² মাইনাসের আর প্লাস 1 হবে। তাহলে এবার দেখো এখানে আছে x⁴ টানলাম, 4x² থেকে যদি আমি 2x² মাইনাস করি তাহলে কি থাকে, আরও 2x² থাকে প্লাস 1। তাহলে এবার দেখো x⁴ প্লাস 2x² প্লাস 1, x⁴ প্লাস 2x² প্লাস 1 উভয়টাই একই, তাহলে দুইটা রাশিকে কাটাকাটি করলে 1 হয়, অর্থাৎ আনসার হয়ে গেল। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এই ক্লাসটা বুঝতে কোনো কষ্ট হলো না, অ্যাসাইনমেন্টগুলো খুব ভালোভাবে পড়বে, আর অধ্যায়গুলো অবশ্যই ভালো করে তারপরে অ্যাসাইনমেন্টটা করবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।